অবরুদ্ধ নিষেধ। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 6। অন্তুদের বাড়ির দুপাশে পুকুর, পানি দেখা যায় না তাতে। কচুরিপানায় পূর্ণ এই জায়গাগুলো। এই পুকুরের জায়গাগুলো মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম মানে অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তাদের দুজনের জায়গা পড়ে আছে এখানে পুকুর হিসেবে। অন্তু একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এই সময় কচুরিপানার স্তূপের ওপর ডাহু পাখিদের হাঁটাহাঁটি দেখার লোভ সামলানো দায়, অথচ আজ তাদের দেখা মিলছে না। মনটা খারাপ হলো অন্তুর। কি সুন্দর করে তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো। আগে অন্তিক ওর বারান্দায় এসে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলোকে ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি হয় পাখি তাহলে তো শিকার করা তার ডবল মহাপাপ। সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি। পাখির দেখা না পেয়ে অন্তুর মনোযোগ গেল চলমান পরিস্থিতির দিকে। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব নিষেধ করেছেন, দুদিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল তখন। আজ দুদিন হলেও খুব জানতে ইচ্ছে করে জয় ভার্সিটির আগের মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার উপর। ঘুরে ফিরেই সেই এক ঘেচালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলেছে কোনো মতে, কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে, সেই অবস্থায় বাড়ি না করলে তো নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি। অন্তিক যদি বা জিদ ও ঝামেলা করত, অন্তু তো সেটুকুও করেনি কখনো। ছোটবেলা থেকেই এত গাঢ় বুদ্ধিমতী ছিল মেয়েটা। বাপ শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে বারবার হাসি মুখে অনিচ্ছা জানিয়েছে। লাগবে না আব্বু, এই জিনিস আমার একদম পছন্দ বা প্রয়োজন দুটোই নেই। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া? শেষ পর্যন্ত বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু গোছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন। একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গার সংকট হলো। এই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরো অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানতো না আবু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন, যার সুদ আসল মিলে এখন জানের ওপর উঠেছে। অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও। মেজো ছেলে আফজাল কুড়িগ্রামে রয়ে গেছে, ছোটটা ঢাকায় থেকে চাকরি করে। আমজাদ সাহেব চাকরির সুবাদে দিনাজপুরে থাকতেন। সেই দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামে জায়গা বিক্রির বায়নানামার টাকা নিয়েছেন। এছাড়া আর কোনো উপায় ছিল না যে। পাওনাদারেরা ঘাড়ের ওপর উঠে আছে। দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেজো চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক, আর সেই খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার ও ঝামেলা মুক্ত না হয়। এটাই স্বাভাবিক, কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবেন না। জমি বিক্রি করতে হলে সকল ঝঞ্ঝাট মিটিয়ে বিক্রি করতে হবে। অথচ মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতেই রাজি নন। তিনি বলেছেন আমজাদ এখানে থাকে না তো জমির দেখভালও করে না। তাছাড়াও তো দিনাজপুরে একটা জমি পেয়ে গেছে, সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাওনা? কোনো জমি পাবে না ও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে বিচার সালিশ করে অবশেষে রায় এলো, খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেকটা খালি পড়ে আছে সেটুকুই তিনি পাবেন, বাকিটার আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে সেটুকু তিনি দিতে রাজি নন। যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকু উনি একদমই দেবেন না। এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকু হয়তো দিতে নাও পারেন। আমজাদ সাহেব কেবল দীর্ঘ শ্বাস ফেলেছেন। তার শুধু একটা কথা মাথায় এসেছে, জোর যার মুলুক তার। অন্তু সবটা শুনে আর কিছু বলতে পেরেছিল না। চুপচাপ উঠে চলে এসেছিল নিজের রুমে। প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে। আবুর শুকনো মুখটা অন্তুর কলিজায় ছিদ্র করে বেঁচছে। ওই আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা কেমন যেন মিহিয়ে যায় পাওনাদারদের সম্মুখে। অথচ মেজো চাচা যতদিন জমি পরিষ্কার না করে দেবেন, ক্রেতা জমির টাকা দেবে না। পাওনা পরিশোধ করার তো উপায় নেই। মেজো চাচার দাবি আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিয়ে দিচ্ছেন। এসব কথা শুনে অন্তর রক্ত ডগ বগিয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এসব হয়, এমনটাই বুঝিয়েছে নিজেকে। গ্রিল থেকে হাত সরিয়ে আকাশের পানে তাকালো। জীবনটা এত ধ্বংস আর ত্রাসে পরিপূর্ণ হয়ে উঠছে কেন? এই জীবনে তো সে এমন কোনো পাপ করেনি যার প্রতিদান স্বরূপ তার এত কঠোরতা প্রাপ্য।
বেশিক্ষণ নেই, সন্ধ্যা এখনই নামবে। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু এই আরেক বদ্ধ অভ্যাস। বাড়ির লোকের বেশ জানা যে অন্তু অতিরিক্তই অন্যমনস্ক, বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। চেঁচিয়ে ডাকার ফলে অন্তুর সম্বিত ফিরল। ওড়নাটা ভালোভাবে মাথায় জড়িয়ে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলতে বসে অন্তু গিয়ে দাঁড়ালে বললেন, তোর বাপে ডাকতেছে, যা শুনে আয়। আব্বুর ঘরে ঢুকতেই সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ নাকে এসে ঠেকল। আব্বু আসরের নামাজ শেষে চায় নামাজেই তসবি গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতেই মাগরিব পড়ে উঠবো। আজ আর মসজিদে যাব না, শরীরটা খারাপ। অন্তু কোনো কথা শুনল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে ওপরে বসতে পারে? আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব আর কিছু বললেন না। অন্তু জিজ্ঞেস করলো, শরীর ভালো তোমার? হ্যাঁ, আছে ভালোই। অন্তু তাকালো আব্বুর দিকে। কি শুদ্ধতম একটা চেহারা, এক থুতনি চাপদানিতে হালকা পাক ধরেছে, সেখানে মেহেদির রং ওকে দিচ্ছে। গভীর চোখ, পুরো ঠোঁটের বিশাল দেহি মানুষটা। ভারী ও গম্ভীর তার কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? আমজাদ সাহেব বললেন, ব্যথা পাওয়ার কথা তো মনে পড়ছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। বাড়িতে কি হয়েছে রে? অন্তু চোখ তুলে চেয়ে হালকা হাসলো। হবার কি আছে বাড়িতে, সব তো ঠিকঠাক। আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, তুই আমার মা নাকি আমি তোর বাপ? হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু এবার হেসে ফেললো খানিকটা। করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক, তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব বললেন, বিয়ে শাদী করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু? কাকে বিয়ে করব? ভাবি রানা ছেলেকে নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? তাচ্ছিল্য ফুটে উঠল অন্তুর মুখে। আমজাদ সাহেব আর কিছু বললেন না। অন্তু আনমনে বলল, আপু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন। তোকে বলেছি তো, কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না, জীবন একটা চক্র, বুঝলি? সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি, রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দুটা ঠিক ততটাই নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকাল ততই নিকটে থাকে। কষ্টের যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকুই কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখকে ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই তো চিরস্থায়ী নয় অন্তু। অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে। 50 মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল চাহনি, অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। মাথা নত করে দুটো স্বাভাবিক শ্বাস ফেলে বলল অন্তু, আপু, মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আমুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না? জানা নেই কি হবে ওখানে। কাকা একদমই ভালো মানুষ না। উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারদের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না? অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমার চেয়ে বেশিই লাগছে তো, আর সেটাই আমাকে পীড়া দিচ্ছে। তুমি কেন সহ্য করছো এসব বলো তো? আমুর দত্তরের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, তোর মাকে যেদিন আমি বিয়ে করে ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি ঋণ করি, সে ঋণের প্রতিশোধ দায় কার? আমারই তো। তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ততা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও একটা ব্যবস্থা করে মরে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণে খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে শোধ করি বলতো? এমনিতেই তাকে জীবনে তো ভালো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই তো চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্যে খেলাপি না? মরার পরে তো কর্তব্যের হেরফের হবেই, বেঁচে থাকতেও যদি তাই করি। অন্তু নির্বাক চোখে তাকিয়ে রয় আব্বুর দিকে। আমজাদ সাহেব একটুখানি থেমে বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেই ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের ওপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে। অন্তু হাসলো আপুর সাথে তাচ্ছিলের এক হাসি দিয়ে। আপু ছেলের ওপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছে। মানুষটা ব্যাপক আর অদ্ভুত আত্মসম্মানী। আমজাদ সাহেব বলেন, আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে, জমি পেয়ে যাব এবং বিক্রিও হয়ে যাবে। পাওনাদাররা আর আসবে না, তুই একদম চিন্তা করবি না।
আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়া ভাগ্য নাকি কোনো নেকির ফল? এমন সহজ সরল মূর্খ নারীটা হুট করে তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষবেলায় শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তর ভেতরে এক অদম্য শখ অথবা আকাঙ্ক্ষা জাগলো। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই যে এক রাস প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো হবে, এক মুঠো নিঃস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। নিজের ভাবনায় একটু অবাক হলো অন্তু। সম্পদ ছাড়া? উত্তর এলো হ্যাঁ, সম্পদ ছাড়া যে পুরুষ কর্তব্যপরায়ণ তারাই স্বর্গীয় হয়। এই তো যেমন আব্বু, সংকটেও যে এমন কাপিক সব কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজানের ধ্বনি উঠেছে একযোগে। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া পাশে এসে দাঁড়ালো। অন্তু এই সুকুমার সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে উজু করতে ঢুকে পড়ল। আজ সেই দুই অদ্ভুত সঙ্গীর মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। উজু করে বেরিয়ে চোখ পড়ল দুজনের দিকে। হেসে ফেলে অন্তু আনমনেই। আব্বু আম্মুর তুলনায় বেশ খাটো, লম্বা চওড়া, অভিজাত 90 দশকের নায়কের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে। আবার হাসলো অন্তু। এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্ট চুড়িদের মাঝে একজোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের কি অসীম মিল। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুলফুলে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশে পাশটায় জায়গাটা রেখে দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে। অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে, প্রতীক বের হবে দিন কয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। খুব ব্যস্ত সময় কাটছে হামজা আর জয়ের। সকাল 10টা বাজে। বাড়ির মেয়েরা রান্না শেষ করলো, অথচ পুরুষগুলো এখনো জাগেনি। শাহানা বললেন, যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠলো নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুর আপা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি। সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হওয়ার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠেছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাঁচ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল। মুখ কুঁচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয়, তা কি জানে এরা? নিজের মনেই আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার, অথচ রিমি লোকটাকে একটু ভয় করে না, সংকোচ হয় না, খারাপও লাগে না। সমবয়সী প্রেমিকই যেন ওর। তারিখও বেড়েছে লোকটার। নিজের যত্নে খুবই গাফিলতি করছে ব্যস্ততার দরুন। থ্রি-কোয়ার্টার প্যান্ট পরনে শুয়ে থাকায় লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট্ট যুবকের মতো লাগছে। বয়সের দূরত্ব বছর 8 তো হবেই রিমির হামজার সাথে। রিমি এগিয়ে গিয়ে চুলে হাত বুলিয়ে ডাকলো, নেতা বাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল, উঠুন জলদি, আমার আর মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা, চোখের কোণে লালচে হয়ে আছে। চোখ বুজে আবারও বলল, তড়া করে উঠে বসে হাত চেপে ধরল রিমি, তুমি খুব ক্ষমতা লোভী বউ। আমার লোভ নেই, অথচ তোমার আছে আমার নেতাগিরির লোভ, আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উরুর ওপর। অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে হামজাকে বলল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইয়ের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি, আব্বু উপজেলা চেয়ারম্যান। তাদের এক কথায় গোটা জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে ভিতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে শুনি? আপনার হয়ে যখন এসেছি তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, আপনার সাথে আমার পদবীরও। সেই আশায় তো প্রতিটা বেলা গুনছি, নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার নিয়েছে নিজে থেকেই। কার ক্ষমতায় বুক ফোলাবো আমি? আপনার নেতা বাবু, আপনার। হামজা কিছুক্ষণ চেয়ে রইল রিমির মুখের দিকে, এরপর বলল, তোমাকে সবসময় শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু, এই অবস্থায় কবির বা লিমন ওকে কোনো মতে রুমের কাছে পৌঁছে দিয়ে চলে যায়, নয়তো হামজার চোখে পড়লে খারাপ খবর হবে। তরু দরজা ঠেলে রুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে।
না ডেকে আগেই আলো জ্বালালে এক্ষুনি থাপ্পড় মারতে পারে একটা। প্যান্ট পরনে, আর শার্টটা পরে আছে দরজার ডান পাশের ঝুড়ির ওপর। মানে ঝুলছে সেটা, হাত ঘড়ি এখনো হাতেই, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো, আলগোছে হাত ঘড়িটা খুললো, পকেট থেকে ওয়ালেট বের করলো। নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে, পুরো ঘরেও একটা হ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো, পেলো বেডসাইড টেবিলের এক পাশে, দেখলো বাঁকা হয়ে পড়ে আছে। দ্রুত সেটা সামলে রাখলো, হামজা জানলে চেঁচাবে। বাড়িতে মদ খাওয়া নিষেধ আছে জয়ের, তবুও নিশ্চয়ই কাল রাতে বোতল হাতেই বাসায় ঢুকেছে। আস্তে আস্তে জয়কে ডাকলো, জয় ভাইয়া শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয় জিহ্বা কামড় দিল। তার ভাই ডাকতে ভালো লাগে না জয়কে, তবুও অভ্যাস এবং ভয়ে ডাকতে হয়। আবারও ডাকলো কয়েকবার। জয় চোখ বুঝেই উঠে বসলো। তরুকে আদেশ করলো, এক কাপ কড়া চা বা ব্ল্যাক কফি আনতো। সালার হ্যাংওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর, সবসময় আদেশ, ধমক আর ভয়ের ওপর রাখে। তবুও কেন যে ওর জয়কে এত ভালো লাগে, খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে চেহারাটার দিকে। তার সাথে জয়ের আচরণ খুব শাসনজনিত বলা চলে, তবুও অদ্ভুত। এখানে খারাপ লাগার কিছুই নেই, কেননা জয়ের আচরণই এমন খিটখিটে। তরু বেশ ছোট জয়ের থেকে। হামজার খালার মেয়ে তরু, জয় সে হিসেবে তরুর খালার ননদের ছেলে। অথচ জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর ওপর, সেটা এড়িয়ে ভাবার ক্ষমতা নেই তরুর। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর যার জন্য যা চোখে লাগে তাই কিনে আনে, ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে কি হয়েছে, মুখ থুবড়ে পড়ে আছিস কেন। এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল, একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে দুজোড়া কালচে রঙা দুলও ছিল। জয়ের আচরণই অসভ্য, অভদ্রদের মতো, আর সেটাকে খারাপ আচরণ বলা যায় না। সবাই সভ্য শান্ত কথা বলতে জানে না তো। আর আজকালকার ছেলে ক্ষমতা ও বাপের টাকা দাবড় থাকলে পাইকে, সেই হিসেবে তরুর সাথে জয় খুব সহজ, এটা তরুর ধারণা। নয়তো যখন যে সমস্যা হোক প্রথমে জয়ের ডাকে তরুর নাম আছে। এত ধমকাধমকির মাঝেও এই ছোট ছোট ব্যাপারগুলো ভালো লাগে তরুর। এই যে তার ছোট্ট থেকে ছোট্ট কাজটা দায়িত্বও তরুর। মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যেই অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকু তার। অথচ কোনোদিন ভুল করে বসেনি জয়, ভুল হওয়ার আগেই নিজেকে ছিটকে সরিয়ে দিয়েছে তরুর থেকে। অসুখের ঘুরেই কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা। ভাবলেই একটা শিহরণ ছেড়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখলো না। জয় গিয়ে বিছানা থেকে কম্বলটা ফেলে দিল মেঝেতে। যদিও না ফেলেই দিব্যি বসা যেত বিছানায়। তুলির দিকে না তাকিয়ে বলল, রাতে খেয়েছিস? তা জেনে তোর কি, এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারার দিকে তাকালো জয়, কাঁধ তুলিয়ে উপহাস করে হাসলো। কি আশ্চর্য আশা তোর, তুই বললি আর জয় তা মেনে চলেও গেল। ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যেতে বলেছিস। এখন তেড়ামি না করে যা তো জয়, ভালো লাগছে না। আর তো কারো স্বামীর সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতো এমন ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে ছ্যাঁচড়ার মতো পড়ে থাকে না তারা। বিছানার ওপর থেকে একটা কুশন ছুঁড়ে মারলো তুলি জয়ের দিকে। দাঁত কিরমির করে বলল, আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো তোর বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়িতে পড়ে আছিস ছ্যাঁচড়ার মতো। পাকা হাসলো জয়। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়া কামড়ি করে অসহায় হয়ে উঠে এসেছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ছোট লোক মার্কা বাড়িতে এসে পড়ে আছি। তোর বাপ মাই বা এমন পীর ভুজে রেখেছে কেন? আমি মরলে সম্পত্তি এক গালে হজম করবে বলে। জয় দায়সারা দ্বিধাহীন কটূক্তিমূলক কথাবার্তার সাথে এ বাড়ির সকলেই খুব পরিচিত, তবুও ছাপিয়ে চলার ছোঁয়া নেই যেন কারো এই ছেলেকে। তোলে খেপে উঠলো এবার, একটা লাথি তোর ঘাড়ের ওপর। তার আগেই বের হও আমার রুম থেকে। মন মেজাজ এমনিতেই ভালো নেই আমার। তোর রুম? এটা তোর রুম কেমন? সেই কবেই তো তোকে রুম ছাড়া করেছে মামা। তুলে করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়। জয় স্বভাবসুলভ ভঙ্গিমায় দায়সারা ভাবে বলল, তো আমি কি করবো? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপলো। আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে, তুই যেখানে যাবি যা, মারা খা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো খানকির সাথে। আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো? আব্বু তো আরো চিন্তা করবে, সামনেই ইলেকশন আবার। এখন আমার ঝামেলা কি করে চাপাই বলতো তার ওপর?
হামজা ভাই জানে? অল্প জানে। কি চাইছিস তুই এখন? মাথা নিচু করলো তুলি। আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো। কিভাবে আছে কিছু জানি না। কান্নায় ভেঙে পড়লো তুলি। জয় বিরক্ত হয়ে থমকে উঠল। এই থাম তো, প্যান প্যান করে না করে বল কাহিনী কি? সকাল সকাল তোর ক্যাঁকায় শুনতে আসেনি ঘুম কামাই করে। তুলি চোখ মুছে মাথা নিচু করলো। জয় তাকালো ওর দিকে। গোলাপি ফর্সা মুখটায় কান্নার ছাপ। টকটকে ফর্সা তুলি, যেন রং তুলির আঁচড়ে গোলাপি আর সাদা রঙের মিশ্রণে গায়ের রং দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ দেখেই বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হওয়ার ফলে আরো বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের উপর চোখের নিচের কালি খুব চোখে বিঁধছে। জয়ের ভালো লাগলো না তুলির এই চেহারা দেখতে। সংক্ষেপে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। তারপর নাক টানলো একবার। এই স্বাধীন চেতা অমানুষ ছেলেটা তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না তাকে, না তাকে সান্ত্বনা দেবে, না নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে। তবুও যেন সকল কথা সকল দুঃখ শোনার দাবিদার সে। এটাই বোধ হয় এই নোংরা মানসিকতা ছেলেটার বিশেষ বৈশিষ্ট্য। একদম অন্যরকম, একটু আকর্ষণীয়। জয় আর জিজ্ঞেস করছে না। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে। একটু হাঁটু দোলাচ্ছে। তুলি বলল, আমি নাকি বেশ্যা, রাত বিরাতেই রঙ্গ করতে চলে যাই। একটাই হয় না আমার, নানান কথা। তুই ভাই, তোর কাছে এত কথা বলতে পারবো না। জয় চোখটা বুঝলো, আবার তাকিয়ে মাথা ঝাঁকা দিল। তুলির কান্নার তোড়ে বারবার নাক টানা কানিয়েছে লাগছে। হাতের ব্রাশটা ঘুরাতে ঘুরাতে বলল, সীমান্ত নম্বরটা দে। তুলি থমকালো না। দরকার নেই, আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আচ্ছা দেখ, আর কাঁদছি না। জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাঁটিয়ে দুটো চড় মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে। হোক বড় বা ছোট, হাত উঠে যায় খুব সহজে। তুলির নম্বর বলল, সাথে সাথে ফোনে তুললো নম্বর জয়টা। উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পাইনি, পরে খেয়ে নেব, তুই গিয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন তোকে টেবিলে পাই। তুলি দীর্ঘ শ্বাস ফেলল একটা। উঠে বাথরুমের দিকে গেল হাত মুখ ধুতে। রাতে কিছুই খাওয়া হয়নি, শরীরটাও ভালো লাগছে না। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটার সময় এক মহিলা এগিয়ে এসলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচি? চাচি বললেন, ভালো আছি বাপ। তোমার আপাই যে কইছিল একখান বিধবা ভাতার কার্ড কইরা দিব, সকলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয়ের চশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলা আমার কাছে দিয়েছে হামজা ভাই। আমি দিয়েছি সকলকে, কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে নিশ্চয়। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হলেই কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা হাসলো, এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব, ইনশাআল্লাহ। এলাকার মানুষ আগে আমার, আর এমনিতেই শীত নামানোর বৃষ্টি এসব শীত এসে গেছে অলরেডি। এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসলো দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, আমি এখানে বসবো। হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জন্মটা। তুই বড় হবি না এই জীবনে, তাই না? জয় ঠোঁট বাঁকিয়ে ঘাড় কাত করে বলল, চান্স নাই ব্রো। কথা না বলে পেছনে যাও তো, রোদে গা পড়তেছে আমার। গাড়ি চলছে মেন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞেস করলো, সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম? জয় গম্ভীর হলো, কার জানি চুলকানি উঠছে মনে হয় আমায় নিয়ে। একটু মলম লাগানো দরকার, তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাঁচ টেনে নিয়ে বলল, বাবাকে আবার ডেকেছে থানায়। তারপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়, অসম্ভব। ওই পুলিশ সারাতে এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। হামজার মুখ শক্ত করলো, এই জন্যই তোকে থাবড়ানো উচিত। বলি, সব সময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, সেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না। সাথে আমি তো রোজ ডুবছি। নাক শিউরালো জয়, পেছন ফিরে তাকালো। আমার থেমে গিয়ে দাঁত খেঁচল। আমার সামনে আমার বদনাম করতেছো তুমি? হামজা চট করে হেসে ফেললো, আমি তোর পেছনে। কবির হাসলো হামজার কথায়। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞেস করলো, গন্তব্য কোথায়? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি, তুই তো কোনো কাজের না, অথচ তারপরেই। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মাড়ির দাঁতের আগায় জিহ্বা ঘুরিয়ে হেসে
মাথা ফেরালো পিছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে, তোমরা একটা ব্যবস্থাও করছো না। কবির জিভা কামড়ালো। লজ্জা শরম কোন হকারের কাছে বাদাম বেচে খাইছো ভাই? তোমার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবে তুমি? জয় নাড়লো ঘাড়। হুম, লাইফটাকে এখনো চেস করার আছে, এত সকালে বলি হওয়ার নয়। হামজা সিগারেট ধরালো, দিয়া সালাইয়ের কাঠি নেভাতে নেভাতে বলল, তুই আসলেই বিয়েবাজি শুরু করেছিস জয়? আমার তো বিশ্বাস হয় না। হপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটের ভাঁজে গুঁজে অস্পষ্ট স্বরে বলল, গুজব, সব আমার ঢং। হামজা জয়ের মাথার উপর একটা গাঁটটা মারলো। ফাইজলামি করবি না আমার সাথে, তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাঁচ তুলে এসে অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারলো জয়ের কাঁধে। মারার আরো বহু প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেসে উঠলো হালকা। জয় বলল, তাই বলে তরুর থেকে নজর গেল তোমার? তুই আগে জানলার কাছ নামা হারামি, শ্বাস আটকে মরে যাবো আমি। ধোঁয়া জমে ভেতরটা একদম ধোঁয়াময় হয়ে গেছে, ঠান্ডাও লাগছে তো। সিটে মাথা এলিয়ে দিল জয়। মরলে লাভ সবচেয়ে বেশি আমার, এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার পাশে জানালা খোলো, কবিরকে বলল এসি অফ কর। কবির হঠাৎই ব্রেক কষল। জয় নেমে দাঁড়িয়ে জ্যাকেটের পকেটে হাত মুছল। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত মুছে। কার্গো প্যান্টের সাথে মেবি হালকা রং টি শার্ট। অগ্রহায়ণের শীত শীত আবহাওয়ায় তার উপর প্রকাণ্ড শাল চাদর জড়ানো। 3টে পুরুষের দাঁড়ানো এবং পোশাকের ভঙ্গিমা হাবভাব বলছে 3জন কোনো প্রতিযোগিতায় নেমেছে। হতে পারে সেটা দেহ ভঙ্গিমা অথবা ক্ষমতা, হতে পারে পোশাক বৈচিত্র্য অথবা শত্রুতা।